আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কঠোর সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণভোট ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট আন্দোলনের হুমকি। রোববার শুরু হামের টিকাদান, তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। প্রবাসী আয় রেকর্ড, মার্চে এলো $375 কোটি। প্রতিদিন এসেছে $12 কোটি 11 লাখ। এবং ইরানে অভিযান শেষ পর্যায়ে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডোনাল্ড ট্রাম্প। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস করা হয়েছে, বেশিরভাগ নেতা মারা গেছেন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান সরকার প্রধান। এদিকে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। পাশাপাশি রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছে তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা মনে করি এই টাকাগুলো এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন পাইলট প্রকল্পের কাজ শুরু করেছে সরকার। তারা এই দেশে নিয়ে আসতে পারে, সেই জন্য বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ যোগান দিতে গিয়ে মূল্যস্ফীতি হবে না বলে সংসদকে জানান তারেক রহমান। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবে। দেশের প্রান্তিক মানুষকে সরকারের দেয়া এ অর্থ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলেও জানান সরকার প্রধান। যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে, সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে, লোকাল ইকোনমিতে সেটি রোটেট করছে। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। জনগণের অর্থ, এবং যেহেতু আমরা জনগণ দ্বারা নির্বাচিত সরকার, জনগণের প্রতি এবং দেশের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। খুব স্বাভাবিকভাবেই জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এদিকে গণভোট ও জুলাই সনদ আদেশ নিয়ে বিতর্ক, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 2007 সাল থেকে 2005 সালের জানুয়ারি পর্যন্ত 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এসব মামলা মিথ্যা ও হয়রানিমূলক ছিল বলে দাবি করে এরই মধ্যে 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সারা বাংলাদেশে রাজনৈতিক মিথ্যা, গায়েবী, হয়রানিমূলক মামলার যেটা প্রত্যাহার করা হচ্ছে তার সংখ্যা 23,865। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনে দ্রুত 15 থেকে 20 সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আনুপাতিক হারে সকল দলের সমন্বয়ে সেই কমিটি হবে বলেও জানান তিনি। তবে সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে এমন কমিটিতে না থাকার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে জাতীয় সংসদ থেকে বিরোধী দলীয় সংসদের ওয়াকআউটের পর আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সরকারের সদিচ্ছাটা আপনার দেখতে হবে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল
আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ, এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এদিকে চলতি মাসেই ঝিনাইদহ আর ফেনীতে 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল খনন জলাশয়ের দখলদারিত্ব ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। প্রতিদিনই অফিস শুরুর ক্ষণে সচিবালয়ে নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবারও সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী। পানি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে আলোচনা হয় সেখানে। পরে পানি সম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। খাল নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা জানান তিনি। বিভিন্ন শিল্পে ও কলকারখানার বর্জ্য আবর্জনা এখানে স্তূপ হয়ে আসছে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রী 2টি জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাবেন বলে উল্লেখ করেন মন্ত্রী। এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। এই কার্যক্রমগুলোকে ত্বরান্বিত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি কবে নাগাদ আমরা এটি উদ্বোধন করবেন, সেটি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল নদী জলাশয় যেন কেউ দখল করতে না পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। 54টা জেলায় নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন, দখলমুক্ত শুরু করেছি। এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। জেলার জেলা প্রশাসক এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যারা কর্মকর্তা তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করব, যার মধ্যে দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো। এবং ইনশাল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাদ্য সংশোধন হয়েছেন, ইনশাল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমান সরকার, ইনশাল্লাহ আমরা খাদ্য সংশোধন হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএমপি। প্রথম দিনই মগবাজার, বাংলা মোটর এবং মিরপুর সহ বিভিন্ন এলাকায় দখলদারদের উচ্ছেদ করা হয়। ডিএমপির ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে কেবল সতর্ক করা হচ্ছে, এরপরও পরিস্থিতি উন্নতি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে মনিটরিং অব্যাহত থাকবে। এমদাদুল হক খানের রিপোর্ট। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানী জুড়ে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। 8 দিন আগেই নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও দখল ছেড়ে না দেওয়ার কারণ জানালেন এই ব্যবসায়ী। নোটিশ দেওয়া হয়েছে, এখন আমরা তো মালিকানা জায়গা আছে, এখন বলছে যে তেরপালটা সিটি কর্পোরেশন আন্ডারে আছে, এটা একটু সরিয়ে দেওয়ার জন্য। তা আমরা আইনের প্রতি মনে করতে রেসপেক্ট করি, আমাদেরও তো সমস্যা হতে পারে, এই জন্য আমরা এটা এখনই সরিয়ে দিচ্ছি। মিরপুর শেরাপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি মাথায় রেখে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও ফুটপাতের জায়গা দখল করে রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী মহাসড়কের পাশে রাস্তা বা ফুটপাত দখল করে কেউ যদি স্থাপনা করে, সেটা স্থায়ী স্থাপনা হতে পারে অথবা অস্থায়ী স্থাপনা হতে পারে। যদি এটা করে তাহলে আমরা প্রথমে তাদেরকে নোটিশ করছি যে সরাই নেওয়ার জন্য, তারপর আমরা ফিজিক্যালি এসে ওয়ার্নিং দিচ্ছি। যদি সেটাও না করে, পরবর্তীতে আমরা ওই ধারা অনুযায়ী আমরা শাস্তির আওতা নিয়ে আসবো। সড়ক আইন অনুযায়ী ফুটপাত দখলে সর্বোচ্চ 5 লাখ টাকা জরিমানা এবং 2 বছর সাজার বিধান রয়েছে। শাস্তি বলা আছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থায়ী যারা স্থাপনা করছে তাদের ক্ষেত্রে 5 লাখ টাকা জরিমানা
আর যারা অস্থায়ী স্থাপনা করছে তাদের জন্য 2 লক্ষ টাকা 50,000 টাকার মতো জরিমানা হতে পারে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার সানোয়ার হোসেন বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযানের পরও নিয়মিত মনিটরিং থাকবে। কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি যে 10 মিনিটের মধ্যে তারা সরিয়ে নেবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরে আজকে অপসারণের পরে আমরা এই জায়গাগুলো মনিটর করব, যারা আসবে আমরা ব্যবস্থা নেব। ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তারা কোনোভাবেই ফুটপাতে তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবে না এবং এটাকে সরিয়ে নিতে হবে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। রোববার থেকে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে এই টিকা। আপৎকালীন ব্যবস্থা হিসাবে ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্যাভির কাছ থেকে 21.9 মিলিয়ন ডোজ হামের টিকা নিচ্ছে সরকার। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার শওকত হোসেন বকুল। প্রতিনিধিদের সহায়তায় শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ এবং বরিশালে আক্রান্তের হার বেশি। বুধবারও দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে 5 জন শিশু। হঠাৎ হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। 2 দিন খুব জ্বর ছিল, জ্বর হওয়ার পরে এরকম মুখে রেশ বেরিয়েছে, গায়ে রেশ বেরিয়েছে, তখন বুঝতে পারলাম যে হাম হয়েছে। জ্বর হওয়ার পরে বাদে মুখে ঘা হয়েছে, বাদে আবার শরীরে পুশুরি বাড়ছে। ঠান্ডা কাশির জন্য আসছি, আসার পরে এখন হাম, পাতলা পায়খানা, বমি এগুলো দেখা দিছে। হামের লক্ষণ উপসর্গ দেখা গেলে শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। গত 24 ঘন্টায় সন্দেহভাজন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে 1 জন শিশু এবং এখন পর্যন্ত আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছে 117 জন। হামের টিকা কার্যক্রম নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শওকত হোসেন বকুল। 17 বছরের অব্যবস্থাপনায় এই পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোববার থেকে এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে। প্রথমে দেওয়া হবে বেশি সংক্রমিত এলাকায়। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি ডেবি থেকে। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। মন্ত্রী জানান, টিকা কার্যক্রম ভালোভাবে শেষ করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত রয়েছে। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম, কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহীর হাম সংক্রমণ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজশাহীর হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা কেমন দেখছেন? এক্ষেত্রে অভিভাবক এবং ডাক্তাররা কি বলছে ব্যাপারে জানাবেন। রাজশাহীতে কিন্তু এখন একটি মাত্রই আতঙ্ক, সেটি হচ্ছে হাম। এই হাম উপসর্গ নিয়ে গতকাল থেকে 117 জন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমি আরেকটি তথ্য বলি যে রাজশাহীতে কিন্তু এই যাবৎ 4 জন শিশু হাম উপসর্গ নিয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে। তো একটু আতঙ্ক বিরাজ করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কারণটি হচ্ছে এই এপ্রিল মাস বা এই মাসটাতেই কিন্তু শ্বাসকষ্ট জনিত এবং এই হামের উপসর্গটা একটু বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে শিশু হাসপাতাল যেটি রয়েছে সেটি কিন্তু রাজশাহীতে এখনো চালু করা হয়নি, এটি চালু করার একটি আশ্বাস দিয়েছে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী যে আইসিইউ এই আইসিইউতে অপেক্ষায় রয়েছে 56 জন শিশু এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে রাজশাহী মেডিকেল কলেজের যে সকল শিশু ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আমি ঘুরে দেখেছি, সেখানে উপচে পড়া ভিড়ের মতন শিশুরা আসছে এবং চিকিৎসা নিচ্ছে এবং বেড না পেয়ে তারা যে
ফ্লোরগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা অপেক্ষা করছেন চিকিৎসকের জন্য এবং চিকিৎসা নিচ্ছেন সেইভাবে। আর একটি বিষয় আপনাকে বলি যে রাজশাহীতে যে হার্ট ফাউন্ডেশন রয়েছে, সেই হার্ট ফাউন্ডেশনে আইসিইউ যে রয়েছে সেখানে 10টি বেড রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে। তবে এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হবে বলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইমা। রাজা, আপনাকে ধন্যবাদ। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারও এর প্রভাব কাটিয়ে উঠতে পারছে না। বেশি দামে তেল আমদানি ও মজুতদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েও তেল সরবরাহ স্বাভাবিক করতে পারছে না, বরং রাসায়নিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্পে দীর্ঘ লাইন ধরেও তেল পাচ্ছেন না তারা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকটের কারণে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। কুষ্টিয়ায় গভীর রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন চালকেরা। 4 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর মিলছে সীমিত পরিমাণ পেট্রোল বা অকটেন। এতে ক্ষুব্ধ হচ্ছেন চালকরা। 7টার দিকে আসছে, এখন বাজে 12টা, মাত্র 200 টাকা তেল পাইছে, আর 1000 টাকা তেল ছিলাম আমার কাছে দিল না। তাহলে বড় গাড়ি কিভাবে চলবে? এদিকে পটুয়াখালী জেলায়ও একই চিত্র। অনেকেই এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের মালিকরা। প্রত্যেকটা পাম্পে গেছে, কোনো তেল পাচ্ছি না। 2 ঘন্টা ধরে দাঁড়াইছি, অন্য পাম্পে ওদিকে তা নাই, এইখানে শুধু আছে। সমাধান না পাই তাহলে আমরা কেমনে বউবা চলে না খাই মরা লাগবে তেল বাগর। পাম্প কর্তৃপক্ষ বলছেন যে পরিমাণ তেল তারা পান তার চেয়ে বেশি চাহিদা থাকায় তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাম্পে তেল আসার সাথে সাথে আমরা কাস্টমারদেরকে দিতেছি এবং অন্যান্য পাম্পের থেকে আমরা একটু বাড়াই দিতেছি। ফরিদপুরের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। পরিবেশক সমিতির তথ্য মতে শহরের বড় পাম্পগুলোর 90%ই তেল শূন্য। নতুন বরাদ্দ না আসা পর্যন্ত সরবরাহ করা সম্ভব হবে না। সিরিয়ালে ছিলাম, অল্প কিছু তেল এসেছে, আমরা সিরিয়ালে আরো তেল পাইনি। আমি যাইতাম মেহেরপুর চুয়াডাঙ্গা। এখানে আসছে গতকালকে সন্ধ্যায়, এবং আমার আরেকটা গাড়ি আছে পরশুদিন রাত্রে আসছে, সেও সিরিয়াল ধরে গতকালকে তেল পায়নি। সারা দেশে যখন জ্বালানি তেলে তীব্র সংকট, ঠিক তখনই দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে তেল মজুত ও চুরির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অবৈধ তেল মজুতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। তাহসিন তারিন, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের জ্বালানি তেলবাহী 6টি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে বুধবার ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বলেন, আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো ফেরত আনার বিষয়ে ঢাকা ও তেহরান উভয় পক্ষ কাজ করছে বলে জানান ইরানের রাষ্ট্রদূত। অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় আটক 175 জন বাংলাদেশিকে দেশে ফিরে আনা হয়েছে। বুধবার সকালে বুরাক এয়ারের ফ্লাইট যোগে তাদের বাংলাদেশে ফিরে আনা হয়। এদের মধ্যে লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী 113 জন এবং বেনাগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী 62 ছিলেন। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়া অনুপ্রবেশ করে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হন। সদ্য বিদায়ী মার্চ মাসে দেশে এসেছে 375 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 12 কোটি 11 লাখ ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয়, মার্চে দেশে এসেছে 375 কোটি 50 লাখ 50 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। এর আগে গেল বছরের মার্চে দেশে এসেছিল 329 কোটি 56 লাখ 30 হাজার ডলার, যা এতদিন ছিল দেশের ইতিহাসে কোনো এক মাসে আসা সর্বোচ্চ রেমিটেন্স। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে। ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। এ সময় তিনি জানান, ইরানের
হয়তো তাদের কাজ শেষ করতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। ট্রাম্পের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। আমরা লক্ষ্য অর্জনের কাছাকাছি আছি। পরে তিনি ইরান যুদ্ধে অংশ নয় যুক্তরাষ্ট্রের মিত্রদেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। বলেন তারা অসাধারণ কাজ করেছে। এছাড়া ভাষণের শুরুতেই তিনি নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদের সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে বরগুনার পাথরঘাটায় তৈরি করা হয়েছে ডিজেলের কৃত্রিম সংকট। এই পরিস্থিতিতে সাগরে যেতে পারছেন না দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের কয়েক হাজার জেলা। সিন্ডিকেটের কারসাজিতে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন উপকূলের মৎস্যজীবীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও ভুক্তভোগীরা বলছেন মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই। গোলাম হায়দার স্বপনের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। স্বাভাবিক সময় ট্রলারের শব্দ আর জেলেদের কর্মব্যস্ততায় মুখর থাকার কথা থাকলেও সেখানে এখন শুনশান নীরবতা। সব প্রস্তুতি থাকলেও কেবল তেলের অভাবে নোঙর করা আছে শত শত ট্রলার। জেলেরা জানান, ইরান ইসরায়েল উত্তেজনা আর হরমুজ প্রণালী বন্ধের খবরকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করেছে। দোকানে তেল থাকলেও ব্যারল প্রতি 4 থেকে 5 হাজার টাকা বেশি দিতে হচ্ছে। ব্যবসায়ীদের পরিস্থিতি খুবই খারাপ। এই জন্য ডিজেলের দাম আগের থেকে 3-4 হাজার টাকা বাড়তি। লোকজন সাগরে যাইতেও চাইতেছে না ডিজেলের দাম বাড়ার কারণে। বাইরের রাষ্ট্র বলে যুদ্ধ চলে, তেল আসে না, তেলের অভাবে অনেক বোটগুলোই যাইতে পারে না। এই 2 বিএল তেল একখান দিয়ে কিনে আনা হয়েছে 24,000 টাকা দর, তেল পাওয়া যায় না। এই জন্য যদিও অভিযোগ অস্বীকার করে সরবরাহ ঘাটতির কথা বলছেন ডিলাররা। 1 লক্ষ লিটার তেল পাথরঘাটা দিয়ে গেছে বিভিন্ন ট্রলার এবং দোকানদার থেকে। তারা তাদের ট্রলার তাদের দেবে, এইটার হিসাব নিকেশ আমি দিতে পারবো না এবং ওই চাহিদা আমি মিটাইতেও পারবো না। একদিকে বঙ্গোপসাগরে জলদস্যু আতঙ্ক, অন্যদিকে তেল সিন্ডিকেট। ট্রলারগুলো অচল হয়ে পড়ায় চরম আর্থিক সংকটে মালিকরা। আমাদের আগে যে রেটটা ছিল তার চাইতে 3,000, 4,000, 5,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়। আর বেশি না দিলে তেল নাই। একটা তেল লাগে 10 ব্যারেল, কোনোটা লাগে 20 ব্যারেল। তো এই তেল এই 5,000 টাকা করে বেশি দিয়া এই তেল কিনে সাগরে যাবে এবং সাধ্য এখন নাই। এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে উপকূলীয় অর্থনীতিতেও। ওই অঞ্চলের মৎস্য খাতে রাজস্ব আহরণের পরিমাণ কমেছে। জেলা প্রশাসন অবশ্য বলছে, সংকটের পেছনে মজুতদারি প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। যারা অভিযোগ করে তারা কতটুকু জেনে করে এটাও একটা বিষয়, কারণ আমাদের এটা তো পর্যবেক্ষণ করার জন্য মনিটরিং এবং ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ক্রেতা আছে, যারা ক্রেতা সাধারণের কাছে তারা এই তেল চাহিদা তারা পাচ্ছে কিনা। আশ্বাস নয়, বরং দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে সাগরে মাছ ধরার সুযোগ চান উপকূলীয় জেলেরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। ঢাকার কেরানীগঞ্জে 5 বছরে 20 কোটি বৃক্ষরোপণের কর্মসূচির আওতায় ঢাকা মাওয়া মহাসড়কের আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বান্দরবানে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ঝিনাইদহে 26 কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোর বগুড়া আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। নড়াইলের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জেলাকে অপরাধমুক্ত করার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। রাজবাড়ীর দৌলতদিয়া ফরিদপুর জাতীয় মহাসড়কে 1 কিলোমিটার অংশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাটের 5 বিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে 25-26 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 670 কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। চাঁদপুরে 2025-26 অর্থ বছরের রিপ 1 মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় 400 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু। সংসদে প্রধানমন্ত্রী পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার সর্বোচ্চ অগ্রাধিকার। 6 গ্রুপের টাকা খুঁজতে 36 চুক্তি। বিদেশে অর্থ পাচার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার করাই সর্বোচ্চ অগ্রাধিকার। সংসদে প্রথমবার প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। হামের টিকার রবিবার থেকে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। সমকাল শিরোনাম করেছে, এখনও বিশেষ পরিস্থিতির সুযোগ নিয়ে প্রশাসক নিয়োগ। মশায় দিশেহারা নগরবাসী। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বিদ্যুতের বিস্ফোরা অসম চুক্তি, তদন্ত কমিশন সময়ের দাবি। $234 বিলিয়ন পাচার। 15 বছরের তথ্য তুলে ধরে সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। যুগান্তর শিরোনাম করেছে, সারা দেশেই চোর চক্রের জাল বিস্তৃত, তেল চুরির আখড়া ডিপো। জ্বালানি তেলের দাম নিয়ে উভয় সংকট, বিশ্ববাজারে আরও বাড়লে বিপাকে পড়বে সরকার। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কঠোর সরকার, বললেন প্রধানমন্ত্রী। গণভোট ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের হুমকি। রোববার শুরু হামের টিকাদান, তালিকায় 6 মাস থেকে 10 বছর বয়সীরা। স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল। প্রবাসী আয়ের রেকর্ড মার্চে এলো $375 কোটি। প্রতিদিন এসেছে $12,11,00,000। এবং ইরানে অভিযান শেষ পর্যায়ে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডোনাল্ড ট্রাম্প। তাদের নৌবাহিনী, বিমান বাহিনী ধ্বংস করা হয়েছে, বেশিরভাগ নেতা মারা গেছেন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।